দেখুন না, কত কিছু তো অলৌকিক ঘটে যায়, কত মিরাকেল ঘটে। দীপ্তর বেলাতে হয়তো সেরকম কিছু মিরাকেল ঘটবে। কলির ভালোবাসার জোরেই হয়তো মিরাকেলটা ঘটবে। দেখুন না, আমরা তো সবাই আছি। আমাদের সবার ইচ্ছের জোর নিয়তির কাছে হেরে যাবে তা হয় না। বাড়িতে ভাঙন শুরু হয়ে গেল। একে একে বাতি নেভার পালা। মেয়েটা চেষ্টা করেছিল, বাতিগুলো সব জ্বালিয়ে দেবার চেষ্টা করেছিল। তাই আমাদের সব বাধা, সব অপমান সত্ত্বেও চেষ্টা চালিয়ে গেছে জানো। আসলে যে বাতি জ্বালাতে আসে সে বাতি না জ্বালিয়ে থাকতে পারে? তাই আমাদের সব বাধা অতিক্রম করে, প্রতিকূল পরিস্থিতিকে জয় করে সে সে বাতি জ্বালিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু হলো না। শেষ জয়টা তো হলো না তো। কিন্তু দাদা দাদা কিন্তু আমার মনে হচ্ছে যে কলির জীবনে এরকম কোনো বিপদ ঘটবে না। হ্যাঁ, ও কলি দীপ্তকে নিয়ে সংসার করবে, দেখো সংসার করবে। ওই আমি তো কিছু দেখতে পাচ্ছি না। যেদিকে তাকাচ্ছি সেদিকে অন্ধকার। কেন ওর দিকে এমন হচ্ছে? আমি তো একটা লোক, শক্ত মনের লোক। আমার তো কখনো এরকম হয়নি। আজকে কেন এমন হচ্ছে? অনন্য আজকে কেমন এমন হচ্ছে বলো না। আসলে শখটা এমন ভাবে লেগেছে, বিয়ের দিনের ঘটনা তো। ঘটনাটা আগেও ঘটেনি, পরেও ঘটেনি। ওই মুহূর্তে ঘটেছে বলে আমরা সবাই মনে মনে খুব ভেঙে পড়েছি। তবুও আমি আপনাকে বলছি মেজদা, এই তো দেখুন না, কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, এখনো তো কোনো খবর আসেনি। দেখুন, আমি বলছি বাকি সময়টাও ভালোভাবে পার হয়ে যাবে। এই তো 72 ঘন্টা। 72 ঘন্টাটা মনে হচ্ছে 72টা যুগ। কি করে কাটাবো বলো দিদি? বাড়িতে রান্না বান্না হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, খাওয়া দাওয়ার কথা ভাবতেই পাচ্ছি না। ইমন রূপকথা সমানে কলিকে বুঝিয়ে যাচ্ছে, চেষ্টা করছে মনটা শক্ত করার। দেখি ঈশ্বর কি করেন। আমাদের এত আবেদন নিবেদন সব ঈশ্বরের কাছে মিথ্যে হয়ে যায় কি? দেখো ঈশ্বর, মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমাদের ক্ষমা করে দাও। মেয়েটাকে সংসারটা করতে দাও ঈশ্বর, করতে দাও, করতে দাও। আপনারা যদি সবাই মিলে এইভাবে কান্নাকাটি করতে থাকেন তাহলে আমি আর এখানে আসবো না। আমি সত্যি বলছি, আমি হসপিটাল থেকে সোজা বাড়ি চলে যাব। আমি কোথায় দেখতে এলাম, কোথায় খবরটা দিতে এলাম, কোথায় ভাবলাম আপনারা শক্ত হয়ে সময়টা কাটিয়ে দিচ্ছেন যাতে দীপ্ত ভালো হয়ে যায়, তা না করে আপনারা সবাই মিলে এভাবে কান্নাকাটি করছেন, এইভাবে এত নিরাশার কথা বলছেন যে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি সত্যি বলছি, আমার আর থাকতে এখানে ভালো লাগছে না। না না না, তুমি আমাদের এই সময় আমাদের ছেড়ে চলে যাও না। তুমি একটু থাকো ভাইয়া, তুমি একটু থাকো। আমরা চেষ্টা করছি তো, আমরা আমাদের সামলানোর চেষ্টা করছি। তুমি থাকো ভাই, আমার চলে যাও না। প্লিজ দাদা। আজকে হাসপাতালটা কিরকম চুপচাপ লাগছে না, নিস্তব্ধ। কি যে বলো না,
হাসপাতাল কি অন্যান্য দিন খুব জমজমাট থাকে নাকি? না 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 না, আজকের দিনটা দেখ কিরকম যেন, কেউ যেন বেশি ফাঁকা ফাঁকা, কোনো লোকজন নেই। মনে হচ্ছে না কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিছু একটা দুঃসংবাদ আছে। হ্যাঁ মনে হচ্ছে না, আমি কিন্তু হাওয়া দেখে বুঝতে পারছি। ঠিক তুমি কি বুঝতে ইচ্ছে করে দুঃসংবাদটা ডেকে আনবে নাকি এক্ষুনি? কি আশ্চর্য, তোরাই তো বললি যে এমার্জেন্সি থেকে ডেকে পাঠিয়েছে, এক্ষুনি চলো বলে আমাকে নিয়ে এলি না? আরে বাবা, সে তো হয়তো ওষুধ টষুধের দরকার পড়ছে সেই জন্য ডেকেছে। আর তাছাড়া ফোন যে করেছে মাঝখান থেকে তো কেটেই গেল, পুরো কথা তো শুনতেই পাইনি। আর তারপরে তো আমরা ছুটে ছুটে চলে এলাম এখানে। আমি জানি কেন ওরা ডেকে পাঠিয়েছে। কি জানো কেন ডেকেছে বলো তো? ও আর নেই। তুমি তখন থেকে শুধু শুধু বাজে বাজে কথা বলে যাচ্ছ। তোমার যদি বাজে কথা ছাড়া অন্য কিছু বলার না থাকে তাহলে করে দিই, প্লিজ এখানে দাঁড়িও না, তুমি আলাদা গিয়ে দাঁড়াও। আমাদের সামনে দাঁড়াবে না তুমি। কি আশ্চর্য! তুমি প্রথম দিন থেকে একটা জীবন্ত মানুষকে নিজের কথার মধ্যে ভাবনার মধ্যে মেরে ফেলছো রোজ। রনু, আমি আজকে নিজের স্বপ্ন দেখেছি, ভোরবেলা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছি ও আর নেই। আমাকে কিরকম হাতছানি দিয়ে দিয়ে ডাকছে। আমি যেতে চাইছি কিন্তু তোরা খুব রাগ করছিস, আমাকে কেউ যেতে দিচ্ছিস না। আরে বাবা কি আশ্চর্য, আমি তোর বউ, আমার সঙ্গে ওর যে আত্মার যোগাযোগ আছে, তোদের কারোর সঙ্গে সেটা থাকবে। আমি যেটা বুঝতে পারবো সেটা কি তোরা পারবি? কি আশ্চর্য ঘটনা দেখো, তখন থেকে ফোন করে যাচ্ছে কিন্তু ফোনটারও ধরছেই না। এই যে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, কেউ তো কই আসছে না, বুঝতে পারছি না কি হলো। তবে কলিদি দেখো, আমি তোমাকে একটা কথা বলি, একটু বোঝো লক্ষ্মীটি। দেখো যদি ভগবান না করুক খারাপ কিছু হতো না, তাহলে নিশ্চয়ই বাড়িতে একটা ফোন করতো আর সেভাবে আমরা খবরটা পেয়ে যেতাম। আমার মনে হয় এমার্জেন্সি মানে হয়তো কোনো ওষুধ বা এরকম কিছু ওরা জানাতে চাইছে। চলো না, বসবে, চলো, এসো এসো বসো। জল খাবে? সত্যি আমরা কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কেউ তো আসছে না, অথচ এমার্জেন্সি বলে এখানে ডেকে আনলো। বুঝতে পারছি না। শোনো, তাহলে কি সত্যি কোনো ঘটনা ঘটে গেছে? মানে আমরা কি আস্তে আস্তে দেরি করে ফেলেছি নাকি? এরকম একটা বড় ঘটনা যে ঘটতে পারে আমাদের বাড়িতে কেউ কল্পনাও করেনি। কি করে বুঝবো বলো? কন্ডিশনটা তো ভালো ছিল না, এবার সীমাত অবস্থায় ফোনটা আমাদের কাছে এসেছে। এরকম নয় তো যে দীপ্ততা আর রিকভারি করলো না? যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পরিদিকে কি করে ফেস করবো? বকাবকি করছি ঠিকই। শোনো, আর তাছাড়া দেখো একটা কথা, যদি এরকম কোনো ঘটনা না ঘটে থাকে আমাদেরকে তো আর এমনি এমনি ডাকবে না এখানে। হ্যাঁ, তাহলে তোমাকে ফোন করে কি বলেছিল? কথা তো তোমার সঙ্গে হয়েছে। আমাকে তো বললো ইমিডিয়েটলি এখানে চলে আসতে আর পেশেন্টের ওয়াইফকে নিয়ে আসতে, যাতে পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো না। এখানে আসার পর কেউ ফোনও ধরছে না। তুষারদাকে ট্রাই করলাম, ফোন রিসিভ করলো না, কেউ কমিউনিকেট করছে না। আমার তো সিমটমটা ভালো লাগছে না। দীপ্ত, তুমি সত্যি যদি চলে গিয়ে থাকো তাহলে আমায় রেখে যেও না দীপ্ত। আমি তোমার কাছে যেতে চাই। এপারে তো আমাদের সংসার করা হলো না, আমরা ওপারে গিয়ে সংসার করব, কেমন? আমরা তো অন্তত ওপারে গিয়ে একসঙ্গে থাকতে পারবো, তাই না? আমি এরপর কি করে তোমায় ছেড়ে থাকবো দীপ্ত? তুমি তো বোঝো, তুমি তো আমাকে বলেছিলে, তুমি তো আমাকে বুঝেছিলে বলেই 20টা বছর ধরে নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলে আমার জন্য। নিজের মতো করে সংসার করনি, অন্য কারুর দিকে তাকিয়ে ফিরেও দেখোনি। তাহলে আজ আমায় ফেলে চলে যাবে কি করে দীপ্ত? আমার সঙ্গে তোমার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু আমি তো জানতাম তুমি এই পৃথিবীতেই আছো। আজ যে তুমি কোথাও নেই, আজ যদি তুমি চলে যাও তাহলে আমি মনকে কি বলে আশ্বাস দেব বলো? তুমি কোথায় আছো দীপ্ত? তার থেকে তুমি কি আমাকে নিয়ে যেতে পারো না তোমার সঙ্গে? তুমি তো কোনোদিন আমার কথা অমান্য করনি দীপ্ত, আমার কোনো কথা ফেলে দাওনি।
এবারে আমি শেষ একটা কথা বলছি, শোনো। আর কোনোদিন কোনো রিকোয়েস্ট করবো না তোমায়, এই একটাই রিকোয়েস্ট আমার, তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও দীপ্ত, নিয়ে যাও। কুসুম দোলা কুসুম দোলা